সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি আশিক মাহমুদ। শাপলা চত্বর হত্যা মামলার রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল। সেই হত্যাকাণ্ড তদন্তে স্বাধীন কমিশনের দাবি করেছে জামাত ইসলাম। এদিকে স্থানীয় সরকার নির্বাচনের চিন্তাভাবনা চলাকালে জামাত এনসিপি জোটে ভাঙনের আশঙ্কা প্রকাশ হচ্ছে। আর জাতীয় নির্বাচনে কোনো নারী প্রার্থী না দিলেও সংরক্ষিত মহিলা আসনে জামাতের 11 নারী নেত্রী শপথ নিলেন সম্প্রতি, যা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনাও আছে। রাজনীতির মাঠে আলোচনা আছে পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল কী প্রভাব ফেলবে বাংলাদেশ ভারত সম্পর্কে। সাম্প্রতিক এমন বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতির এই সময়। এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন নীলুফার চৌধুরী মনি, সংসদ সদস্য বিএনপি। নীলুফার চৌধুরী মনি, আপনাকে স্বাগতম আমাদের অনুষ্ঠানে। আছেন মার্দিয়া মমতাজ, সংসদ সদস্য জামাতে ইসলাম। মার্দিয়া মমতাজ, আপনাকেও স্বাগতম আমাদের অনুষ্ঠানে। দর্শক, আপনারাও এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আলোচনায় অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনের পর্দায় দেখানো নাম্বারে। এছাড়াও ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দিচ্ছি আজকের শিরোনাম। সরকারি দপ্তরে হয়রানিমুক্ত সেবা নিশ্চিতে ডিসিদের প্রতি প্রধানমন্ত্রীর নির্দেশনা, প্রশাসনকে জনমুখী করার আহ্বান, মানুষের যৌক্তিক প্রত্যাশা পূরণের প্রতিশ্রুতি। হুশহীন ঠেকাতে বিজেপিকে সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে কূটনৈতিক তৎপরতায় জোর মির্জা ফখরুলের। প্রায় 2 বছর পর ব্যারাকে ফিরছে সশস্ত্র বাহিনী। 6 জুন থেকে ধাপে ধাপে প্রত্যাহার, আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় সিদ্ধান্ত। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় রাজসাক্ষী হতে চান সাবেক ডিআইজি জলিল, জামিন নামঞ্জুর। জাহাজবাড়িতে 9 জনকে হত্যায় হাসিনা সহ 8 জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি 7 জন। এবং হাম আতঙ্কের মধ্যেই নতুন সংকট, কিট স্বল্পতা, 1200-এর বিপরীতে অপেক্ষমান নমুনা 7,000-এরও বেশি। আবারও বিগত সরকারের গাফিলতিকে দুষলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আলোচনা শুরু করতে চাই। আলোচনার শুরুতেই আসলে মার্দিয়া মমতাজ, আপনার দিয়েই শুরু করতে চাই। সেটি হচ্ছে, আমরা শাপলা হত্যাকাণ্ডের তদন্তের জন্য স্বাধীন কমিশনের দাবি করলো জামাতে ইসলাম। অথচ এই ঘটনায় ট্রাইব্যুনালই কিন্তু হচ্ছে তদন্ত করছে, এবং সেই তদন্তের মধ্য দিয়ে এখনও পর্যন্ত 58 জনের মৃত্যুর কথা বলা হচ্ছে, নিহতের কথা বলা হচ্ছে। 100 প্লাস হয়ে যাচ্ছে। আমার প্রডিউসার বলছে যে 100 প্লাস হচ্ছে। তো এই বাস্তবতায় যেসব বিষয় নিয়ে হচ্ছে একসময় আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে 5ই আগস্টের আগে এক ধরনের ঐক্য ছিল, এখন সেই বিষয়গুলোকেই আমরা কি দেখছি রাজনৈতিক হাতিয়ার হিসাবে সামনে নিয়ে আসতেন? কারণ নতুন করে এই স্বাধীন কমিশনের কথা জামাতের পক্ষ থেকে বা বিরোধী দলের পক্ষ থেকে বলা, এটিকে আরেক ধরনের রাজনৈতিক টুল হিসাবে ব্যবহার হচ্ছে কিনা? আপনাকে ধন্যবাদ। আর সহ আলোচক আপাকে অভিনন্দন জানাচ্ছি। আপা শপথ নেয় সংসদ সদস্য হিসেবে, এবং যারা শুনছেন আসসালামু আলাইকুম। এখানে আমি শুরুতে আমি ক্যাপশন দেখছিলাম, বা আপনার যেটা স্ক্রলে যাচ্ছে সেখানে সহ একটা জিনিস একটু কারেকশন করে দিতে চাই। আমার দলের নাম হচ্ছে জামাতে ইসলামী, শেষে একটা জামাতে ইসলামী। জি, এটা একটু কারেকশন করে নিলে ভালো হয়। আপনি যেটা বলছিলেন সেটা হচ্ছে, দেখেন 5 মে হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, এবং এখানে এই ঘটনাটিকে এরকম ধামাচাপা দিয়ে রাখা সম্ভব হয়েছে কেন? কারণ এখানে রাষ্ট্রপক্ষ থেকে, আমি সরকার বলি নাই, রাষ্ট্রপক্ষ থেকে বেশ কিছু বাহিনীর সংশ্লিষ্টতা তো অবশ্যই ছিল, এবং তাদের সকলের সহায়তায় এটাকে গোপন করে রাখা সম্ভব হয়েছে। সুতরাং এখন যদি আমরা ন্যায় বিচারের কাছাকাছি যেতে চাই, তাহলে আমাদেরকে একটি স্বাধীন কমিশন চাইতেই পারি। আর এটা আসলে সরকারের প্রতি অনাস্থা না, আসলে এটা হচ্ছে ঘটনার গুরুত্বটা আমাদেরকে বুঝতে হবে। যেখানে একদিকে সংসদে দাঁড়িয়ে বলা হয়েছে যে এরা রং মেখে শুয়েছিল, এবং দেখেন কোনো মিডিয়া এ পর্যন্ত কোনো ধরনের কোনো প্রত্যক্ষদর্শীর ভাষ্য কোনোদিন প্রকাশ করতে পারে নাই। তাহলে এখানে এক ধরনের কনসেনসাস ছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে। তো এটাকে যেন একেবারেই প্রভাবমুক্ত করে তারপরে পরিচালিত করা হয়, কারণ এটার সাথে কিন্তু সরাসরি রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন জড়িত। সুতরাং
এটা সরকারের প্রতি আমি বলবো যে এটা অনাস্থার চাইতে বড় কথা হচ্ছে ঘটনার ইম্পর্টেন্স এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য বা প্রভাবমুক্ত রাখার জন্য এই আবেদনটি করা হয়েছে। না, কিন্তু যেই প্রভাব মুক্তির কথা বলা হচ্ছে সেই প্রভাবের বিষয়বস্তু তখন আসে যখন রাষ্ট্র যারা পরিচালনা করছে তাদের প্রতি এক ধরনের আস্থাহীনতা থাকে যে বিচারটি সুষ্ঠু হবে কিনা। এই একই ইস্যুতে কিন্তু বিএনপি, জামাতে ইসলাম, এনসিপি থেকে শুরু করে অন্যান্য রাজনৈতিক দল অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, অন্যান্য সকল রাজনৈতিক দলের এক ধরনের অবস্থান না, আমার খুবই মনে হয় clear। সেটা এখনো আছে। সেটা এখন আমি সরকারের মানে সদিচ্ছার কোনো অভাব দেখতে পাচ্ছি না, এবং সেই সদিচ্ছারই একটা রিফ্লেকশন থাকতে পারে এইটা, যে এটাকে একটু প্রভাবমুক্ত রাখা। কারণ বুঝতেই পারছেন, এখানে আমরা সেদিন কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ বাহিনীকেও সেখানে ভূমিকা রাখার কথা শুনি, এবং ভিডিও আছে বা ফুটেজ আছে। দুটি টেলিভিশন সেই রাত্রে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এখানে সব কিছু মিলে আসলে এইটাকে সর্বোচ্চ প্রভাবমুক্ত রাখার চেষ্টা করা উচিত। আমার মনে হয় সরকারের যে সদিচ্ছাটা আছে, নইলে তো বিচারটা হতো না, কাজটা শুরু হতো না, তাই না? এতদিন ধরে এটা তো অস্বীকারই করা হয়েছে যে আসলে কিছু হয় নাই, এখানে কোনো কিছুই হয় নাই। বরং আমরা দেখেছি যে মানুষের জানের চাইতে রাস্তার গাছ কেন এরা কেটে ফেললো, সেটা নিয়ে অনেক দুঃখ নাকি কান্না দেখেছি। তো এই সরকারের সদিচ্ছা আছে দেখি তো কাজটা হচ্ছে। সেখানে এটাকে নিরপেক্ষ রাখার জন্য এবং সর্বোচ্চ চেষ্টা যেন হয় এবং দোষীকে খুঁজে বের করা যায় যারা এখানে জড়িত ছিলেন, সেটার জন্যই একটা প্রেসক্রিপশন অফার করা হয়েছে। নির্দিষ্ট মনি, আপনি আপনি এই বিষয়ে কি বলবেন? জামাতের এই দাবি, জামাতে ইসলামের এই দাবির সাথে আপনার আপনার কোনো দ্বিমত আছে কিনা? মানে যেটি বলছিলেন মার্জিয়া মমতাজ, যে এটি এটার গুরুত্ব বিবেচনায় এটিকে একটি আরও স্বচ্ছ প্রক্রিয়া আনার জন্য একটি নিরপেক্ষ, একটি স্বাধীন কমিশনের মধ্যে দিয়ে তদন্ত করা উচিত, নাকি হচ্ছে সরকারের ট্রাইব্যুনালের পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছে সেটি যথেষ্ট বলে মনে করেন? ধন্যবাদ আপনাকে, যারা শুনছেন এবং আমার সহ-আলোচক তাকে আমি অভিনন্দন সহ শুভেচ্ছা। দেখেন, এই যে এই হত্যাকাণ্ডটা যে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড, এটা এখানে কোনো রকম সন্দেহ নাই। এবং সন্ধ্যাবেলা বলে তৎকালীন সাধারণ সম্পাদক আওয়ামী লীগের, উনি বলেছিলেন যে সন্ধ্যার মধ্যে জায়গা ছেড়ে দিতে হবে, না ছাড়লে কি হবে আমরা জানি না, এবং অন্ধকার করে। এটা পৃথিবীতে বিরল। ব্ল্যাকআউট করা হয়েছিল। আমি নিজে ব্যক্তিগতভাবে সেই শুধু গুলি, শুধু বোমাগুলাই শব্দ শোনা গেছে আর স্পার্ক করেছে অন্ধকারের মধ্যে, আর কিচ্ছু দেখা যায় না, আর মানুষের চিৎকার শোনা গেছে। এই যে কিয়ামতের মতো যে অবস্থা করেছে, সেটার ভাষা আমার জানানোর এতদিন পরেও আমি ওইটা মনে হলে আমার আর কিছু ভালো লাগে না। আপনি একটা জিনিস দেখেন যে অধিকারের সাধারণ সম্পাদক পরবর্তীতে উপদেষ্টা হয়েছিলেন। উনি কিন্তু তার সময় পারতেন এটাকে আবার, কারণ উনি যে লিস্টটা দিয়েছিলেন সেই লিস্ট অনুযায়ী ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। জি। তারপরে অন্য কোনো বড় দেশের কথায় তাকে আবার ছেড়ে দিতে হয়েছে। তাকে যখন ওই তৎকালীন সরকার ছেড়ে দিল, তার মানে তার কথা সত্যতা ছিল, কারণ ছেড়ে দিতে বাধ্য হোক যাই হোক ছেড়ে দিয়েছে, তার মানে তার যে রিপোর্টটা সেটা ঠিক ছিল। কিন্তু সরকার এটার মধ্যে দিয়ে যায় না। এবং আমার দুঃখ লাগে এই জায়গায় যে অধিকারের সাধারণ সম্পাদক সে 18 মাস ক্ষমতায় ছিলেন, এটা নিয়ে কোনো টু শব্দ করে নাই। যেমন টু শব্দ আপনার ম্যাগসেসাস পুরস্কারপ্রাপ্ত কি বলে পরিবেশ নিয়ে উপদেষ্টা, উনিও যেমন, আর পরিবেশের কোনো উন্নতি আমি দেখি নাই, 18 মাসে কোনো পরিকল্পনা নাই, কিন্তু এরা কিন্তু অনেক বড় বড় কথা বলতেন। যাই হোক, এখন আমি স্বাধীন কমিশন, সরকার নিজে থেকে যখন এটা তুলেছে, সরকারের নিজের দায় থেকেই তুলেছে আমি মনে করি। সেইখানে সরকারকে আগে দেখা উচিত, বিশ্বাসটা এখানে অনেক বড় জিনিস। স্বাধীন কমিশন করলেন, সরকার যদি না চান তাহলে কি হবে? স্বাধীন কমিশন কোনো তল খুঁজে পাবে না এটার। রাষ্ট্রের মেশিনারি যদি হেল্প না করে, তাহলে যদি তাই হয় তাহলে সরকারের উপর ডিপেন্ড করাই ভালো। সরকার যেহেতু নিজে থেকে এটা করেছে, এই জায়গাটায় এই যে কারা কারা বিরোধী দল যখন বিশ্বাসের জায়গাটায় আপনার তারা এমন একটা প্রশ্ন রেখে দেয় যে এটার সামনে গেলেও দোষ, পিছনে গেলেও দোষ, এটা নিয়ে কিন্তু তাদের কোনো কথা ছিল না। আর যারা এই সাফার করেছে তারা কিন্তু জামাতও করতো না, তারা কিন্তু আপনার
ওই হেফাজতে কওমি ইসলাম কওমি কওমি কেন্দ্রিক, হ্যাঁ। এই 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 অবলা মানুষগুলা যে ছেলেগুলো চলে গেছে তারা জানেও না তারা কেন গেল, কিসের জন্য গেল। কারণ এত ছোট ছোট মানুষগুলো আপনার পরের দিন সরকার, তৎকালীন সরকার, এই কথাটা আমি বেশ কয়েকটা টকশোতে সেই সময় বলেছিলাম, পরের দিন সরকার যেটা করেছে, প্রথমেই সমস্ত বাংলাদেশের মাদ্রাসাগুলো থেকে আপনার রেজিস্টার খাতাটা নিয়ে নিয়েছে। এই যে রেজিস্টার খাতা, আপনি জানেন কওমি মাদ্রাসাগুলোয় বেশিরভাগ গরিব মানুষরা পড়ালেখা করে, গরিবের বাচ্চারা যাদের মা বাবা ঢাকায় কাজ করে, সারা বাংলাদেশে কাজ করে, মাঝে মাঝে গিয়ে বাচ্চাদের দেখে আসে, তাদের ফোনও নাই, বাচ্চারা খুঁজে নিতে পারে না। এই মানুষগুলো, ওই রেজিস্টার খাতাটাই কিন্তু মেন ছিল। খাতাটা যখন সরকার টেনে নিয়ে গেলো, তার মানে তার উইটনেসটাকে সে নষ্ট করে ফেললো। এই কথাগুলো আমরা বলেছিলাম, তখন কোনো কাজে দেয় নাই ওই সরকার। এটাকে যেভাবে দমন করেছে, এই দমনটা আসলে ইতিহাসের যতদিন ওই সরকারের সময় অনেকগুলো ঘটনা ঘটেছে, তার মধ্যে বিটিআরের ঘটনা, এই ঘটনা, তারপরে আপনার আরও ওই যে কি বলে নিরাপদ সড়ক চাই ঘটনা, এই ঘটনাগুলো প্রচুর, এরকম দমন পীড়নের ঘটনাগুলো ছিল, গুম খুনের ঘটনাগুলো ছিল, আয়না ঘরের ঘটনাগুলো ছিল, জঙ্গি ইস্যু ছিল। এবং জঙ্গি ইস্যুগুলো যে এক ধরনের নাটকের একটা অংশ, এটা কিন্তু জঙ্গি ইস্যুগুলোকে দেখলেই বোঝা যেত। যখনই সরকার আর কিছু পারতো না, তখন আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য এই ইস্যুগুলোকে তারা সামনে নিয়ে আসতো। তো এই জায়গাটায় আমি মনে করি সরকার যেহেতু উঠিয়েছে জিনিসটা, সরকারের মাধ্যমেই এটার একটা বিহিত হওয়া দরকার। সরকার নিশ্চয়ই এটা সামনে আনবে বলেই হয়তো এনেছেন। প্রাসঙ্গিকভাবে একটা জিনিস জিজ্ঞেস করে, এই মামলায়, এই হত্যাকাণ্ডের সাথে এই ঘটনায় সেই সময় তৎকালীন ডিআইজি জলিল মণ্ডল, তিনি রাজসাক্ষী হওয়ার কথা বলেছেন। এর আগে কিন্তু আরও একটি মামলায় সাবেক পুলিশের আইজিপিকে আমরা রাজসাক্ষী করতে দেখেছি, যেটা নিয়ে প্রচুর আলোচনা, এটা একটা দুঃখজনক ঘটনা। আমি আপনাকে বলি, যে আসামি, যে মেইন আসামি, সে যদি রাজসাক্ষী হতে চায় এখন, তাহলে এটা দুঃখজনক। অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু আমরা দেখেছি, অন্তর্বর্তী সরকারের সময় যেটা করেছে, তার যেখানে ফাঁসি হওয়ার কথা, তার যেখানে যাবজ্জীবন হওয়ার কথা, সেইখানে কোনো দলের ছত্রছায়া অন্তর্বর্তী সরকারের নাম্বার নিয়ে উনি কি করলেন, উনি রাজসাক্ষী হয়ে ওনার জেল হলো মাত্র 5 বছর, যেখানে অন্যদের ফাঁসি হয়ে গেল। তো ফাঁসিটা কেন ওনার হবে না? উনিও কেন ওনাদের মতো একজন না? ফাঁসি না হলেও তো যাবজ্জীবন আমরা আশা করতেই পারি রাজসাক্ষী হিসেবে। যাই হোক, এরকম আমরা চাই না এই জিনিসগুলো, যে আসামি হওয়ার যোগ্য তাকে রাজসাক্ষীর নাম বলে সে কয়েকটা তার পছন্দ মতো কয়েকটা সত্য কথা বলে অন্যদেরকে শুধুমাত্র ফাঁসিয়ে দিয়ে নিজে ওইখান থেকে পার পেয়ে সে হালকা হয়ে যাবে, এটা আমি মনে করি না। মার্জিয়া মমতাজ, এর আগে কিন্তু আমরা অন্তর্বর্তী সরকারের সময় দেখেছি রাজশাহী করা হয়েছে সাবেক আইজিপিকে, এবং সেই সময় ট্রাইব্যুনাল সেই প্যানেল চেঞ্জ হয়েছে। এখন বর্তমান রাজনৈতিক সরকারের সময় আরেকটি নতুন প্যানেল এসেছে। এই বিষয় নিয়ে কিন্তু অনেক সমালোচনা আলোচনা আমরা দেখেছি, রাজনৈতিক মহলেও দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, সংবাদ মাধ্যমে দেখেছি। এই রাজসাক্ষী, যেটি খুবই ক্লিয়ার জায়গা যে এখানে এই হত্যাকাণ্ডটি ঘটেছে, তদন্তে উঠে আসছে, সেখানে বারবার রাজসাক্ষীর করে কাউকে কি বাঁচিয়ে দেওয়ার এক ধরনের চেষ্টা করা হয় কিনা? মানে এর আগে অন্তর্বর্তী সরকারের সময় আমরা কিন্তু একই ঘটনা দেখেছি। জি, এখানে রাজসাক্ষীর আমরা যদি নিয়মটা দেখি, রাজসাক্ষীর ব্যাপারটা হচ্ছে যে তিনি অপরাধী, এটা কিন্তু তিনি আগে স্বীকার করবেন, এবং অপরাধে তার অংশ সহ তিনি গুরুত্বপূর্ণ আরও কিছু ব্যাপার ডিসক্লোজ করতে পারবেন। কারণ এখানে একজন আদেশ দেয়, একজন বাস্তবায়ন করে, একজন লুকাতে হেল্প করে, তাই তো? শুধু রাজসাক্ষী হলেই তাকে এরকম কোনো ধরনের কোনো শর্ত দেয়া হয় না যে তার শাস্তি কমে যাবে। বরং বিষয়টা হচ্ছে তিনি কি কি ইনপুট দিতে পারছেন, এবং সেগুলোর বিচারে বিচারক যে শাস্তি দেবেন সেটা তার জন্য প্রযোজ্য হবে। রাজসাক্ষী দেওয়ার জন্য তাকে হয়তো কিছু রেয়াত দেয়া হতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একজন যখন এটা বলেন, তাকে তো অস্বীকার করা যাবে না। কেন যাবে না? কারণ তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে তিনি বেশ কিছু জিনিস জানেন, অনেকগুলো স্ট্রিং তিনি হোল্ড করতে পারবেন, টেনে উদ্ঘাটন করতে পারবেন। তখন দেখা হোক যে সেখানে আসলে কোনো প্রমাণ আছে কিনা, নাকি উনি ভিত্তিহীন কথা বলছেন, এবং সেটার ভিত্তিতেই বিচারক সিদ্ধান্ত নেবেন। আমরা এটুকু আশা করতে পারি।
কারণ বিচার ব্যবস্থাকে বাইরে থেকে তো এর বেশি প্রভাবিত করার উপায় নাই। আর আপনি এই যোগসাজশের কথা বলছিলেন, এটা বাংলাদেশে সম্ভব, দুঃখজনক হলেও হ্যাঁ এটা সম্ভব। আমরা এর আগে এটাও দেখেছি যে মৃত্যুদণ্ডের আসামিকেও রাষ্ট্রপতি ক্ষমা করে দিচ্ছেন, এর আগে দেখেছি আমরা, তাই না? আমরা এর আগে মানে আসলে এটা অবিচার অনাচার যখন শুরু হয়ে যায় তখন এটা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়েও পৌঁছে যায়। কিন্তু সিস্টেমটা যে কারণে রাখা হয়েছে সেটাকে তো আমাদের সম্মান করতে হবে, এবং আমি মনে করি যে এটা একটা সুযোগ। বিচার ব্যবস্থা এই সুযোগটা নিতে পারে এবং পরবর্তীতে তাকে তার প্রাপ্য শাস্তি দিক, অসুবিধা নাই, অথবা তাকে যদি তার প্রাপ্য শাস্তি থেকে কোনো কিছুতে কম দিক, সেটাতেও অসুবিধা নাই। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন রাজসাক্ষী হতে চাইলে সেটাকে কাউন্ট করতে হয়, সেটাকে অ্যাকাউন্টে নিয়ে আসতে হয়। এটা হচ্ছে ব্যাপার। ধন্যবাদ। একটু ভিন্ন প্রসঙ্গে আসি। জামাতে ইসলাম এর আগে যখন অন্তর্বর্তী সরকারের সময় যেই জুলাই সনদ অনুসারে বারবার এই একটা বড় আলোচনা ছিল যে ৫% নারী প্রার্থীদেরকে মনোনয়ন দেওয়ার বিষয়টি, জামাতে ইসলাম জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছে, কিন্তু বিগত জাতীয় নির্বাচনের সময় জামাতে ইসলামের পক্ষ থেকে কোনো নারী সদস্যকে মনোনয়ন দেওয়া হয়নি। সেই বিষয়ে আপনার একটি মন্তব্যও ছিল, যেটি সামাজিক যোগাযোগ মাধ্যমে গণমাধ্যমে আলোচনায় এসেছে, যে জামাতে ইসলাম ভুলভাবে এসেছে। যে আমরা যেভাবে করে দেখেছি সেটি হচ্ছে যে আপনার বক্তব্যটি হচ্ছে জামাতে ইসলাম দল হিসাবে চায় না কোনো নারীকে একটি সংসদে একটি ট্রফি হিসাবে উপস্থাপন করতে, যে নারী সদস্য তারা এভাবে করেই দেখে দলটি। তো সেই জায়গা থেকে জামাতে ইসলাম কিন্তু এইবার মহিলা সংরক্ষিত আসনে 11 জন নারী প্রার্থী দিলেন এবং তারা শপথ নিয়েছেন, আপনি সহ তারা শপথ নিয়েছেন। সেইখানে কিন্তু তাদের যে অংশ সংখ্যা মানে আনুপাতিক হারে যতটুকু পাওয়ার কথা ততটুকুই জামাতে ইসলাম নিয়েছে, এনসিপিকে তার অংশটুকু তাদেরকে দিয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু তারা কোনো ছাড় দেয়নি। তো জাতীয় নির্বাচনে নারী সংসদদেরকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে জামাতে ইসলামের অবস্থান একরকম, কিন্তু আবার সংসদে পাঠানোর ক্ষেত্রে অবস্থান আরেক রকম। বিষয়টা আপনি কিভাবে ব্যাখ্যা করেন? আচ্ছা, এখানে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে জামাতে ইসলামী যে কাজটা করেছে সেটা হচ্ছে মূলত আসন কিন্তু 11 দলীয় জোটের 13টা, এবং সেখানে এনসিপির 6টি আসনের কারণে তারা নিজস্ব ক্ষমতা বলেই তারা একটি পায়, এবং জোটের প্রতি শ্রদ্ধা দেখিয়ে জামায়াতে ইসলামী 5টি আরও আসন, মানে মোট 5টি আসন কিন্তু ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেছে। একটা এনসিপিকে আরও একটি আসন দেওয়া হয়েছে, এটার সাথে গণতান্ত্রিক পার্টিকে একটি আসন দেওয়া হয়েছে, খেলাফত মজলিসকে একটি আসন দেওয়া হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্টলি জুলাইয়ের একজন শহীদের মাকে আমরা আমাদের সাথে রাখতে চেয়েছি। এটা ছাড়াও 8 জন যারা জামাতে ইসলামীর থেকে মনোনীত হয়েছেন তাদের গ্যাদারিংটা এরকম, তারা প্রত্যেকেই উচ্চশিক্ষিত এবং প্রফেশনে আছেন, এবং চেষ্টা করা হয়েছে যে মোটামুটি কিছু জায়গা থেকে যেন প্রতিনিধিত্ব থাকে, অঞ্চল ভিত্তিক, বগুড়া থেকে, সিলেট থেকে, চিটাগং থেকে, গাজীপুর থেকে। তো এখানে আমরা মনে করি যে এটা মোটেও বিপরীত কথা না। বিপরীত কথা না কেন? কারণ আমরা নির্বাচনের সময় বলেছি যে আমরা আগামী নির্বাচনে এটা দিব। কারণ দেখেন কোনো দলে কিন্তু 5% আসলে পারে নাই, কোনো দলে 5% এবং যদিও জোট থেকে 3 জন নারী ছিলেন, জি জোট থেকে না, আমি এটাকে পারিনি বলবো, এখানে কিছু ডিফিকাল্টি ছিল। আমরা যে সময়টা পার হয়ে আসছি, এখানে যে লিডারশিপ তৈরির যে অর্গানিক সিস্টেম, সেটা কিন্তু আমরা বাংলাদেশে এনজয় করতে পারি নাই, এটা পুরুষদের ক্ষেত্রেও পারি নাই। সেক্ষেত্রে নারীর জন্য ব্যাপারটা তো আরও ঝুঁকিপূর্ণ। যাই হোক, সেটা আগের আলাপ, এবং আমরা বলেছি যে আমরা আগামীতে দিব এবং সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আমার মনে হয় এই বর্তমান মনোনয়নের মাধ্যমেই সেই প্রস্তুতির একটা রিফ্লেকশন দেখা যাচ্ছে। এখানে আমার কাছে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে যে দেখেন, জামাত একটা দল, সে হয়তো আমি মনে করলাম যে সে ফেলিয়ার দিকেই গেছে, যদিও জোটের পক্ষ থেকে 3 জন নারী দাঁড়িয়েছিলেন এবং তাদেরকে জামাতই সবচাইতে বেশি সহযোগিতা করেছে, তারা নিজেরাও এগুলো সামাজিক গণমাধ্যমে লিখেছেন। কিন্তু এই যে একটা পেইন, যে আমরা মনে করছি যে জামাত হয়তো পিছিয়ে যাচ্ছে, আপনি সেই সেন্স থেকেই হয়তো জিজ্ঞেস করছেন, কিন্তু আমার কষ্ট লাগে যে আমাকে কেউ কখনো এটা জিজ্ঞেস করে না যে নোয়াখালীতে আপনাদের নির্বাচনী কাজে যারা বেরিয়েছেন তাদেরকে যে বাজে কথা বলা হলো, ভিডিও করা হলো, সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হলো, এবং ভাষাগুলো কি ছিল খেয়াল করেন। মহিলা মানুষ, আপনি বাইরে কি করেন, আপনি রাজনীতির কি করেন, আপনি বাসায় যান, বলা হয়েছে। এরপরে দেখেন ঢাকা 10-এ, আমি একটু 1 মিনিট নেব, ঢাকা 10-এ একজনকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাদের ব্যাপারে কেউ জিজ্ঞেস করে না যে আপা তাদের আপডেটটা কি। তাহলে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের তো একটা অংশ, তাই না, জনপ্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করা। তার আগে হচ্ছে
তার একটা রাজনৈতিক মতামত থাকবে এবং তিনি সেটা প্রচার করতে পারবেন। সেই ক্ষমতায়নের দিকে আমরা তাকাচ্ছি না, এবং আমরা যেহেতু জামাতের এই একটা জিনিস নিয়ে তাকে একটু প্রশ্ন করলে একটু বেকায়দা ফেলার চিন্তা থাকে, আমরা এটা বারবার করি। কিন্তু এই যে আগের শর্তগুলো, এগুলো আমরা দেশ হিসেবে বা নির্বাচন কমিশন এগুলো এনশিওর করতে পেরেছে কিনা, এই প্রশ্নটা তো আমরা সামনে নিয়ে আসছি না। সুতরাং এই যে একটা নিরাপত্তার অভাব, এটাই কিন্তু অনেকখানি প্রভাবিত করে কিসেকে, যেন নারী পরবর্তীতে নির্বাচনে আসতে ভয় পান অথবা নারীকে পিছিয়ে দেওয়া হয়। কিন্তু প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে করি, সেটা হচ্ছে আপনি যেই কথা বলছেন প্রচারণায় অংশগ্রহণ করতে বাধা তৈরি করা হচ্ছে, কিন্তু সমাজে কিন্তু এই প্রশ্ন আছে যে নারীকে জামাতে ইসলাম তার রাজনৈতিক প্রচারণায় ব্যবহার করছে কিন্তু নেতৃত্বে আনছে না। আপনি নেতৃত্বে নারীকে আনবেন না, তাকে শুধু প্রচারণার টুল হিসেবে ব্যবহার করবেন এবং তার নিরাপত্তা চাইবেন। সেটি রাজনৈতিকভাবে আপনি যখন অ্যান্ডোর্স করেন না নারীকে, তার নেতৃত্বের জায়গায় সে যাওয়া সম্ভব, তখন তার যেই নিরাপত্তার কথা জামাত ইসলাম বলে সেটি একটু প্রশ্নবিদ্ধ হয় না? এক। আর ২ নম্বর বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এই যেই নারীদের উপরে খারাপভাবে আচরণ করা হয়েছে জামাত ইসলামের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়, সেই একই দলকে জামাত ইসলামের কর্মীকে দেখেছি চট্টগ্রামে ফ্লাইং কিক দিয়ে এক নারী রাজনৈতিক কর্মীকে রাস্তায় ফেলে দিতে, এবং তিনি অ্যারেস্ট হয়েছেন। তার ৩ দিন পরে আবার জামিন পেয়েছেন। জামাত ইসলামের চট্টগ্রামের স্থানীয় নেতারাই তাকে ফুলের মালা দিয়ে রিসিভ করেছে। তো যেখানে আপনি অন্য রাজনৈতিক দলের নারী কর্মীদের প্রতি সহিংসতা দেখানো হচ্ছে, সেখানে জামাতে ইসলামের নারী কর্মীদের প্রতি, নারী যারা প্রচারণায় আছে তাদের নিরাপত্তার কথা যখন জামাতে ইসলাম বলে, তখন সেটিও কি প্রশ্নবিদ্ধ হয় না? এক, আপনার প্রথম প্রশ্নটার জবাব হচ্ছে এই যে ব্যবহার করা শব্দটা খুব অবজেকশনেবল। আপনি কেন ভাবতে পারছেন না যে আমি একজন প্রান্তিক নারী হিসেবে আমার একটা এজেন্সি আছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই দলকে আমি পছন্দ করবো এবং আমি তার পক্ষে কাজ করছি, এটা তো দল আমাকে ব্যবহার করছে না? আমি মনে করি এই শব্দবন্ধটাই আপত্তিকর। দল কখনো কাউকে ব্যবহার করবে না, দল প্রচারণা চালাবে, কেউ তার সাথে এসে তার জন্য প্রচারণা করবে। না, এই প্রশ্নটা আসতো না যদি হচ্ছে নারী নেতৃত্ব থাকতো। না, অবশ্যই আমি আসছি। নারী নেতৃত্ব নাই এই কথাটা ভুল। নারী নেতৃত্ব শুধু নাই না, আছে না, একটি স্বতন্ত্র বিভাগ হিসেবেই একেবারে ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত এটি একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে কাজ করে, এবং এটি প্রত্যেকটা জায়গায়, আমি প্রফেশনাল হিসেবে প্রফেশনাল উইংয়ে কাজ করেছি, এই জন্য হয়তো আমাকে অনেকে রাজনৈতিক উইংয়ে কাজ করতে দেখেন নাই, এবং নারীরা বিভিন্ন জায়গায় কথা বলেছেন, সেই ফেলানীর হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রেস ক্লাবের দাঁড়ানো থেকে শুরু করে সব জায়গায় আমরা কাজ করেছি। এখন আমি আপনাকে আবার বলছি, নির্বাচনের অংশগ্রহণের যে ব্যাপারটা, এটা হচ্ছে নারী রাজনৈতিক ক্ষমতায়নের 1/3, কিন্তু বাকি দুইটাকে এনশিওর করারকে আমাকে চিন্তা করতে হবে না? আমি তো অবশ্যই সেটা নিয়ে প্রশ্ন করার স্বাধীনতা রাখি। চট্টগ্রামের যে ঘটনাটা বলছিলেন, সেখানে অনেক বড় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল, এবং এটাতে কেন্দ্র থেকে পরে তাদেরকে সাবধান করা হয়। কিন্তু এটার বিপরীতে আপনি অন্য কোথাও দেখেন যে কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? আজকে পর্যন্ত আপনি যদি আমার নাম দিয়ে সার্চ করেন তাহলে দেখবেন আমরা এগুলোকে গায়ে লাগাই না, কারণ পাবলিক লাইফের একটা পেমেন্ট আছে, তাই না? কিন্তু ঘটনাটা কিন্তু এটা না যে এটা শুধু একপাক্ষিক। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে নারীকে নিরাপদ পরিবেশ দিচ্ছি কিনা, এবং নারীর জন্য এই পরিবেশটা নারী বান্ধব কিনা, এটা এনশিওর না করে আমরা কি করছি, আমরা নির্বাচনের সময় নারীকে রোড থেকে উঠে আসতে দিচ্ছি না, কিন্তু আমরা নির্বাচনের সময় কোনো এক অদৃশ্য কারণে আমরা এমন কিছু নারীকে সিলেক্ট করছি যার রাজনীতিতে অংশগ্রহণের ইতিহাস নাই, তার হয়তো পরিবার কিংবা তার পয়সা, যে কোনো একটা কারণে তাকে সিলেক্ট করে বসায় দিচ্ছি। জামাত এইভাবে সিলেকশন করতে চাইনি দেখে আমরা চেয়েছি একটা কিছুদিন একটা অর্গ্যানিক সিস্টেম আসুক, তারপরে আমাদের কিছু লিডারশিপ উঠে আসুক, এবং আমরা তাদেরকে সামনে এগিয়ে দিতে চাই। এখানে তো আমাদের কখনো কোনো দ্বিমত ছিল না, এবং এইটাকেই আমার বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে আমি বলবো যে ব্যবহার করা হয়েছে। আপনি জানেন যে গতকাল দেশের একটি প্রথম সারির দৈনিক আমার ব্যাপারে এই কথাটি লিখেছে। প্রথম আলো একটি প্রতিবেদন রয়েছে, সেই প্রতিবেদনটি আসলে প্রথম আলোর প্রতিবেদন নেই, প্রথম আলো একটি ভিডিও বা একটি ছবি, ফটোকার্ডকে কেন্দ্র করে এই প্রতিবেদনটি করেছে। প্রথম আলোর নিজস্ব প্রতিবেদন নয়। প্রথম আলো সেই ফটোকার্ডের রিপোর্টটা কিন্তু ভালো। রিপোর্টটাতে কি হয়েছে, যেখানে আমি এই কথাটা বলেছিলাম সেখানে পুরোটা ভাষ্য তুলে ধরা হয়েছে। এটা যে কেউ পড়লে সে ক্লিয়ার হয়ে যাবে।
কিন্তু হেডিং পড়ে মানুষ, ভেতরটা কয়জন পড়ে? আপনি দেখবেন যে নিউজের নিচে কি পরিমাণের গালিগালাজ আমাকে দেওয়া হয়েছে, তাই না? আমি এরপর প্রতিবাদ জানালাম, সেই প্রতিবাদটা প্রথম আলো প্রকাশ করলো, কিন্তু অরিজিনাল নিউজটা এডিটও করেনি, হেডিংটা সেটা সরিয়েও ফেলেনি। তাহলে এইভাবে সারাক্ষণ যে সন্ত্রাসের শিকার, শব্দ সন্ত্রাসের শিকার আমি হচ্ছি, সেইখানে আমাকে এই প্রশ্নটা করা কি অবান্তর নয় যে আপনারা প্রার্থী দেন নাই? হ্যাঁ, দেই নাই, এবং আমরা বলেছি আমরা রেডি হচ্ছি, সেটার আমরা প্রমাণও দিয়েছি। এখানে তো আমি কোনো ফাঁক দেখতে পাচ্ছি না, বা আপনি যেটা বলছিলেন যে দুই ধরনের আচরণ হয়ে যাচ্ছে, সেটা দেখতে পাচ্ছি না। জি, নূর ইসলাম মনি, এই বিষয়ে আপনার আপনার মন্তব্য বা বক্তব্য কি জামাত ইসলামের এই অবস্থান, রাজনৈতিক অবস্থান নিয়ে? দেখেন, এটাকে বলে বর্ণচোরা। এটা যদি শুদ্ধ ভাষায় আমি বলি, আমার দৃষ্টিতে একজন নারী হিসেবে যে কথাটা মার্দিয়া বললেন, উচ্চশিক্ষিত সমভাবে প্রতিনিধিত্ব করবে, উচ্চশিক্ষিত মহিলারা এসেছে। এই যে 11 জনে উচ্চশিক্ষিত মহিলারা আসলো, তারা তো এই 2 মাসে উচ্চশিক্ষিত হয় না, 2.5-3 মাসে নমিনেশন থেকে এই পর্যন্ত। তারা তো আগে উচ্চশিক্ষিতই ছিল, 3 মাস 4 মাস আগে উচ্চশিক্ষিতই ছিলেন। তাহলে এইখানের সমস্যাটা কোথায় হলো? নাম্বার 1। নাম্বার 2, যে দলের সব সেক্টরে, মার্দিয়া বললেন সব সেক্টরে নারীর পদ আছে, তারা কাজ করে, তারা ওইভাবে শুধু ভোটের জন্য খেপে যায় না, কাজ করে, তাদের পদ পদবি আছে। যদি তাই হয় তাহলে পুরুষের পদ পদবি আছে, 300 আসন পুরুষের জন্য হলো, নারীর জন্য একটাও হলো না। পদ পদবি ওই নারীদের পদের নিচের পুরুষও তো পদ পদবি নিয়ে নমিনেশন পেয়েছে। ম্যাক্সিমাম পুরুষের তো কোনো অভিজ্ঞতা ছিল না, এমপি হয়েছে যারা, কিংবা হতে পারে নাই যারা। সব দলেই ফেলের সংখ্যা আছে, পাশের সংখ্যাও আছে। তাহলে যদি পুরুষের জন্য ফেলটা ফেল হয়, নারীর জন্য কেন ফেলটা ফেল হবে না? ফেলও করতে পারে, পাশও করতে পারে। লাইক আমার দলে আপনার 10টা নারীকে মনোনয়ন দিয়েছে, 6টা নারী পাশ করেছে। তো আপনি পুরুষের রেশিও অনুযায়ী যদি ধরেন, তাহলে তো খারাপ, একদম খারাপ করে নাই নারীরা, পুরুষও তো ফেল করেছে। তো এই জায়গাটায় আমার কথা হচ্ছে যে ডাবল স্ট্যান্ডার্ড কথা, আমার যদি লেখাপড়া থাকে, সত্যিকার অর্থে হৃদয়ের ভেতর থেকে যদি পড়ালেখা আসে, তাহলে আমি যা বলবো তা করব না, আর যা করবো তা বলবো না। এটা কেমন কথা? আমি নিজে শুনেছি যে আমাদের দল নারীকে ট্রফি হিসেবে ব্যবহার করতে চায় না। আমরা এই জন্য আসিনি। ট্রফির ঘটনাটা আমরাও তো দেখেছি, যিনি এই কথাটা বললেন উনি নিজেই ট্রফি হয়ে গেলেন। না আপা, এটা ভুল ব্যাখ্যা হচ্ছে। উনি আমি শব্দের কথাই বলছি, আমি সুন্দর করে এটাই বললাম। যিনি ট্রফির কথা বললেন নারীদেরকে ছোট করে, যে অন্য দলগুলো নারীদেরকে ট্রফি হিসেবে ব্যবহার করে। কিভাবে করে? আমি নীলুফার চৌধুরী মনি ছাত্রদল কবে থেকে করি আমার মনে নাই। আমি ছাত্রদলের জামালপুরের পদে ছিলাম, জেলার পদে, ঢাকা ইউনিভার্সিটির বিভিন্ন পদে ছিলাম। ঢাকা ইউনিভার্সিটির পর থেকে ছাত্র দলের সেন্ট্রালের 3 টার্ম ছিলাম। ছাত্র দলের সেন্ট্রাল থেকে আমি মহিলা দলের 3 টার্ম 4 টার্ম ছিলাম। মহিলা দলের সেন্ট্রাল থেকে আমি বিএনপির সেন্ট্রালে 3-4 টার্ম আছি, 3 টার্ম সম্ভবত আছি। এই যে আমার জার্নিটা, এটা কি আপনি কি ট্রফি হিসেবে ইউজ করবেন? আমার এই জার্নিটা, এটা একটা প্রাতিষ্ঠানিক জার্নি। আমি অতদিন পড়ালেখা করি নাই, আমি অতদিন পড়ালেখা করিনি। আমি কতদিন পড়ালেখা করেছি আমি বলি, 10 বছর আমি 1 থেকে মেট্রিক পাস করেছি, ইন্টারমিডিয়েট পাস করেছি, ডিগ্রি করেছি, এমএস করেছি, আমি আরও ডিগ্রি ল করেছি। এগুলা কত? এগুলা ধরেন আরও 10 বছর, তাহলে 10-20 বছর। আমি কি 20 বছর রাজনীতি করি? আমি রাজনীতি করি অনেক বছর। কারণ আমি যখন কলেজে উঠেছি, আমি ক্লাস 10-এ যখন পড়ি, তখন আমার বাবা রাজনৈতিক নেতা ছিলেন, জিয়া রহমানের হাত ধরে। আমি তখন ফার্স্ট জামালপুরে আমি বক্তব্য রেখেছি মাইকে, জেলার একটা প্রোগ্রামে। আমি নিজেও জানতাম না আমার নামটা ঘোষণা হবে। আমি যে কোনো একটা কাজে গিয়েছিলাম আমার বাবাকে খুঁজতে। যাই হোক, আমি সেই দিন থেকে আমি ধরেন প্রাতিষ্ঠানিক রাজনীতি করতে, আর কতটা পথ পেরোলে প্রাতিষ্ঠানিক বলা হবে, কতটা পথ পেরোলে তাকে ট্রফি বলা হবে না বলেন তো? আমি জঘন্যতরকে কীভাবে ঘেন্না করবো আমি জানি না। বটবাহিনী আমার বিরুদ্ধে কী লেখে আমার কিচ্ছু আসে যায় না, কিন্তু একটা বন্ধু যখন একজন দেশপ্রেমীকে রাষ্ট্রদ্রোহী সাব্যস্ত করে ফুল ছুঁড়ে ফেলে, এটা কিন্তু অনেক লাগে। একজন নারী যখন আরেকজন নারীকে ট্রফি বলে,
তখন কিন্তু তার শিক্ষা, তার সমাজ, তার ব্যাকগ্রাউন্ড, তার CSRS আমাকে প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 36টা নারীকে এমপি করেছে, 2-1 নারী ক্রাইটেরিয়ায় এসেছে। আমি ক্রাইটেরিয়াকেও স্যালুট করি, কারণ যে মহিলাটা হিন্দু, সে মহিলাটা 40 লক্ষ কর্মী আছে, হিন্দুরা আমাকে ভোট দিয়েছে, সত্যি কথা। তাহলে সে একটা পাবে, পেতেই পারে। তাকে যদি মনোনয়ন দিত, প্রতিনিধিত্ব করার জন্য 40 লক্ষ হিন্দু ভোটার, 40 লক্ষ হিন্দু ভোটারে মিনিমাম 18টা এমপি হয়। তো আমি তো তাকে, আমার দল যখন মূল্যায়ন করবে, আমি তাকে, আমার দলকে ধন্যবাদ দিব। আমাদের দলে ম্যাক্সিমাম নারীরা আপনার ছাত্র রাজনীতি করে থেকে আসা, কিংবা মহিলা দল করা, অনেক বছরের মহিলা দল করে আসা, পোর খাওয়া, জেল জুলুম হুলিয়া এইসবের মধ্য দিয়ে আসা। আপনি সেই নারীকে কিভাবে আপনি ট্রফির সঙ্গে তুলনা করেন? সেই সেই এই স্পর্ধাটা আপনাকে কে দিয়েছে? সেই সেই ব্যাখ্যা আপনি আপনার কথা বলতে পারেন, আপনি অন্যের কথা বলতে পারেন না। সেই যে অন্যদের ব্যাখ্যাটা আমরা মনে পাব মার্জিয়া মমতাজের থেকে শুনবো। কিন্তু একটি প্রশ্ন আমার আছে, সেটি হচ্ছে একটি রাজনৈতিক দল হিসেবে আমি ব্যক্তিগতভাবে, এটা আমার ব্যক্তিগত প্রশ্ন, যে একটি রাজনৈতিক দল হিসেবে তার নিজস্ব রাজনৈতিক পলিসি থাকতে পারে। অন্তর্বর্তী সরকারের একটি পলিসি, এটি তো আসলে কোনো একটা রাজনৈতিক দলের উপরে চাপিয়ে দেয়া যে 5% নারী সদস্যকে মনোনয়ন দেওয়া প্রয়োজন। আপনি লাইনে আসছেন, আমি বলি সেটি কি আপনি সমর্থন করেন? খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আপনার যারা আজকে আন্দোলন করছে গণভোট নিয়ে এবং জুলাই সনদ নিয়ে, জুলাই সনদের গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে 5%। ইয়েস, আমার দল 5% দেয় নাই, আমি নাখোশ। আমি আমার দলের প্রতিবাদ করেছি, মার্দিয়া নিজে অনেক সেমিনারে দেখেছে। কোনো একটা রাজনৈতিক দলকে স্পেসিফিক করে দেওয়া, আমি না শুধু, আমরা প্রতিবাদ করেছি। বিএনপি মুখ বুঝে চোখ বুঝে সহ্য করেছে। আমি বিএনপিকে এই কারণে স্যালুট করি যে বিএনপি ওই জায়গায় আমাকে কিছু বলে না, কারণ জানে আমার রক্তক্ষরণ হচ্ছে। তো সেইখানে আপনার যারা বললেন, যারা লিখলেন, যারা সিগনেচার করলেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 5% নারী মানে 15টা করে সবাই নমিনেশন দিবে, যারা 300 আসনে মনোনয়ন দিবে, বা যে যত আসনে দেয় তার 5% দিবে। আমি তো মনে করি সেইখানে তারা একটা 0% দিয়েছে। আমি যখন দেখব যে আমার জুতা নাই, আমার মন খারাপ, আমি যখন আপনার দিকে তাকায় দেখবো আপনার পাই নাই, আমার কিন্তু মনটা আর খারাপ হবে না। বিএনপি 6-10টা নারীকে মনোনয়ন দিয়েছে, আর 5টা দিলেই 5% হতো, আমার মন খারাপ। কিন্তু আমি যখন দেখেছি আপনার দল একটাও দেয় নাই, আপনি তাহলে কিসের জুলাই সনদের জন্য আন্দোলন করেন, গণভোটের জন্য আন্দোলন করেন? আপনি তো প্রথমেই ডিসকোয়ালিফাই। আমার প্রশ্নটি ছিল যে কোনো রাজনৈতিক দলকে ডিরেক্ট করা যে তাকে 5% নারী সদস্যকে মনোনয়ন দিতেই হবে, সেই রাজনৈতিক দলে তো 5% নারী যোগ্য প্রার্থী নাও থাকতে পারে, মানে এটিকে একটি ইন্ডিকেট করে দেওয়া যায় কিনা, আমি আপনাকে একটা কথা ইম্পোজ বলি, করা যায় কিনা রাজনৈতিক দল জবাবে হিসেবে? আমি এটুকু বলি, নাই, আপনার যারা দেয় নাই তাদের নাই, এটা ইম্পসিবল। তারা নিজেরাই তো বলছে সব সেক্টরে তাদের পদ পদবি এবং সর্বোচ্চ পদটা ছাড়া আর সব পদেই তারা আসতে পারে নারীরা, তো তারা তো দিয়েছে। তাহলে তাদের কাছে ওইখানে বলছে তাদের অভিজ্ঞতা নাই, তাদের এই যোগ্যতা নাই, যোগ্যতা অর্জন করে তারপরে আসবে। কি করলে যোগ্যতা অর্জিত হয়? 3 মাসের মধ্যে আপনার যোগ্যতা হয়ে গেল, আপনি নারী এমপি হয়ে গেলেন। কিংবা আপনি অতীতের কথা যদি ধরি, তখনও আপনার যোগ্যতা ছিল, মাঝখানে যখন মনোনয়নের সময় তখন আপনার যোগ্যতাটা হারিয়ে গেল, ঠিক আছে? তাইলে আপনার মনে করেন যে এই তারা তাদের নারীদের নিয়ে আপনি একটা কথা বলেন তো, একটা জায়গায় প্রপার কোনো আনসার আছে কিনা তাদের যখন প্রপার আনসার আমরা খুঁজে পাই না, তখন নিজের দলের কথা, নিজের দলকে ওইভাবে বলতে পারি না। কারণ ঘুরে ঘাড়ে তো পুরুষের মাইন্ডসেট, পুরুষের মানসিকতা, আমরা কিন্তু ওই কথাটা অকপটে বলতে পারি, বলি। জি, তো ধন্যবাদ। তারা কিন্তু তাদের যেটাই গছাই দিবে ওইটাই টু দ্য পয়েন্ট। দিস ইজ নট ডেমোক্রেসি। ডেমোক্রেসি এটা বলে না। ডেমোক্রেসি বলে তুমি প্রতিবাদ করবা, কিন্তু তোমার প্রতিবাদ করার ভাষার আমি দিব, ম্যান্ডেট দিব, সেটার জন্য আমি আমার জীবন দিব, কিন্তু তুমি প্রতিবাদ করবা, প্রতিবাদ করে যেটা অর্জন করবা ওটাই হচ্ছে গণতন্ত্র, সংখ্যাগরিষ্ঠতাই হচ্ছে গণতন্ত্র। তাহলে এখানে কোন গণতন্ত্র যে চাপিয়ে দেওয়া গণতন্ত্র? জি, মানে আপনার বক্তব্য পরিষ্কার। মার্জিয়া মমতাজ, যেই আপনি ভিন্ন মত পোষণ করছেন, আপনি বলছেন যে আপনার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে, যে যেই কথাটি আপনি বলেছেন বলে উনি বলছিলেন যে নারীদেরকে ট্রফি হিসেবে ব্যবহার করবে না জামাতে ইসলাম।
সেটি আপনি ব্যাখ্যা করবেন। এক, ২ নম্বর বিষয় হচ্ছে যে এই এই রাজনৈতিক প্রশ্নটি অনেকবার এসেছে গণমাধ্যমের মধ্যে যে একটি রাজনৈতিক দলের প্রধান কেন শর্ত সাপেক্ষেই নারী হতে পারবে না, মানে এটি কেন একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের? আচ্ছা, আমি কিন্তু এই কথাটা খুব স্পষ্ট করেছি। তো এটা শোনা সত্ত্বেও যদি ক্লিয়ার না হয়, যেমন একটা আমি আপনাকে উদাহরণ বলি, যেমন ধরেন মনিয়াপা তার যে রাজনৈতিক ক্যারিয়ারের কথা বলেছেন, এখানে মনিয়াপা না, ধরেন অন্য যে কেউ একজন, তিনি কি মনোনয়ন পেরেছেন সরাসরি নির্বাচনে? কিন্তু বিএনপির পক্ষ আসছি, থেকে তো আসছি। আরো যে 10 জনকে জনকে দেওয়া হয়েছে তাদের মধ্যে কয়জনের আপার মতন এরকম বর্ণাঢ্য পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে বলেন তো? আমি শুধু এইটাকে চ্যালেঞ্জ করেছি, কারণ আমি জানি 3 জন ছাড়া বাকি প্রত্যেকে এসেছেন পারিবারিক পরিচয়ে। আমি ওই জায়গাটাকে চ্যালেঞ্জ করেছি। আমার কথাটা শুধু জামাতে ইসলামের জন্য ছিল না, এটা নারীর জন্য একটা প্রশ্ন, যে নারী অর্গানিক্যালি লিডারশিপ হয়ে যেখান থেকে উঠে এসেছে। আমাদের দলের তো নারীর পলিটিক্যাল অংশগ্রহণ অনেক কম, আপনাদের তো অনেক বেশি। এবং আমি যাদের সাথেই মিশি তারা ছাত্রদল করে আসছেন, যারা সংরক্ষিত আসনে অনেক অনেক প্রতিনিধিত্ব আছেন। আপা সুন্দর করে বলছিলেন মানুষের তো অভাব নাই, কেন অমুকের বউকে দিতে হবে, কেন অমুকের কন্যাকে দিতে হবে, যার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, সে কোনোদিন কোনো মিটিং মিছিলে যায় নাই, কিন্তু হয় তার পরিচয় পারিবারিক পরিচয় অথবা তার পয়সা, এই কারণে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে সরাসরি নির্বাচনের জন্য। আমি এই জায়গাটাকে চ্যালেঞ্জ করতে চেয়েছি, দ্যাটস ইট। আর আপনি আরেকটা যেটা বলছিলেন, এটা অনেক দলের কোনো একটা ইন্টারনাল পলিসি থাকতে পারে। আমার মনে হয় সেটা বাংলাদেশের জন্য এখন বড় প্রশ্ন না। বড় প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের পলিটিক্যাল হোল অ্যাজ আ হোল যদি আমি সিনারিওটা দেখি, সেখানে নারী সিদ্ধান্ত গ্রহণে কতটুকু যেতে পারছেন। আমি আপনাকে প্রমাণ দিই যে এটা যে আসলে দলের ভেতরের একটা পলিসি। কারণ আপনি দেখেছেন 91 থেকে 96 যখন জামাত জোট করেছে, জোটের প্রধান কে ছিলেন? একজন নারী। সেখানে তো কোনো সমস্যা ছিল না। এটা কেবলই একটা দলের পলিসি, এবং আমার মনে হয় এইটা নিয়ে আলোচনার দরকার নাই। যেরকম আমরা বিএনপির অনেকগুলো পলিসি নিয়ে কথা বলি না, আমাদেরকে হয়তো বলতে বাধ্য হয়, তাই না? এটা প্রত্যেকটা দলেরই থাকতে পারে না। বিএনপির কোন পলিসি নিয়ে কথা, মানে এটি কিন্তু একটি রাজনৈতিক বড় কোয়েশ্চেন। মানে আপনার জামাতে ইসলাম যেই রাজনৈতিক জোটে দীর্ঘ সময় ধরে ছিল, সেই জোটের প্রধান ছিলেন হচ্ছে একজন নারী, মরহুম বেগম খালেদা জিয়া। সেই নারী নেতৃত্ব মেনে নিতে পারলে তার নিজ দলের ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রধান হিসেবে নারী নেতৃত্ব মেনে নেওয়া যাবে না কেন? আমার আসলে যে সময়টা দরকার, আমি জানি না আপনি আমাকে দিবেন কিনা, আমি আপনাকে একটু সংক্ষেপে বলার চেষ্টা করি। একটা বিষয় হচ্ছে, যেমন ধরেন কোনো একটা ডেঞ্জারাস জায়গায় আমি চিন্তা করছি যে আমি আমার সাথে একজন আছে, আমি তাকে দিব না, আমি একটু আগে যাই, দেখি এখানে কোনো ডেঞ্জার আছে কিনা। এটার বিষয়কে আমি তাকে বঞ্চিত করছি। এখন এটার অনেকে অনেক ব্যাখ্যা দিবেন, কিন্তু আপনাকে আমার দলের ব্যাপারে কথা বলতে হলে আমার সিদ্ধান্তটা এবং আমার সিদ্ধান্তের পেছনে যে কারণটা সেটা বিশ্বাস করতে হবে। আমার ব্যাপারে আমি অনেক সময় এটা টেলিভিশনে দেখি যে জামাতের কেউ নাই, বাকিরা নিয়ে বসে জামাতের পলিসি নিয়ে কথা বলছে, আলোচনা হচ্ছে। আমি মানে শেষ করি। আমার কাজ কিন্তু প্রশ্ন করা, মানে না, না, আমাকে অবশ্যই, কিন্তু আমি আপনার শেষ দল করি। করতে হবে না, মানে না, আমি এই যেটা- প্রশ্ন আমার কথা হচ্ছে, করার জন্য আমি যে ব্যাখ্যাটা দিব সেটাকে যদি আপনি বলেন না না ওনার মনে আসলে অন্য কিছু, এটার জায়গায় আমি যেতে চাই না, কারণ এরপরে আর আমি কিছু কি থাকে একটা না, লাইন বলতে তাই না? পারি? জি আপা, প্লিজ। সেটা হচ্ছে কিছু কিছু জিনিস আছে সেটা দলের মধ্যে থাকে না। আমরা আপনার দলের পলিসি নিয়ে কথা বলি না, কিন্তু যখন নারী এবং পুরুষ, এটা কিন্তু দলের আর পলিসি না, এটা একটা যাদেরকে নিয়ে রাজনীতি, পৃথিবী শুদ্ধ একই জিনিস, যাদেরকে নিয়ে রাজনীতি, সেই পার্সেন্টেজের জায়গাটা, এটা কিন্তু পলিসির কথা বলে না। সরি, থ্যাংক ইউ। এবং জামাতের যেটা কেন্দ্রীয় শুরা, যারা সকল ডিসিশনগুলো নিয়ে থাকেন, সেখানে 41% নারী, এবং এইভাবে প্রত্যেকটা জায়গায় ডিসিশন মেকিং টেবিলগুলোতে নারীর অংশগ্রহণ আছে আনুপাতিক হারে, জনসংখ্যার আনুপাতিক হারে আছে, জনশক্তির আনুপাতিক হারে আছে। এটাকে নিয়ে তো কেউ আমার কাছে কখনো জানতে চায় না। ওই একটা জায়গায় একটা সমস্যা, এটা নিয়ে বারবার জিজ্ঞেস করব আর বলবো না ওনারা ঠিকটা বলছে না আমাকে। বিষয়টা হচ্ছে, আপনাকে আমি একটা প্রশ্ন করি, আমেরিকার প্রেসিডেন্ট অথবা আমেরিকার সামরিক বাহিনীর প্রধান কোনো মেয়ে হতে বাধা নেই, কিন্তু হয়েছে এ পর্যন্ত কখনো? কিন্তু বাধা তো নেই, বাধা নাই, এটা হচ্ছে কথা, ওরা স্বীকার করে না। সাংবিধানিকভাবে তো কোনো বাধা নেই, রাষ্ট্রীয়ভাবে তো কোনো বাধা নেই। জামাতেরও সাংবিধানিকভাবে বাধা নাই, সংবিধানে কোথাও লেখা নাই, ফাইন্ড ইট আউট। কিন্তু তার মানে যোগ্য যেটা নেতৃত্ব বলা হয়- পেলে জামাতের নেতৃত্বেও একজন নারী আসতে পারে, অসুবিধা নাই, কিন্তু এখানে অনেকগুলো ফাংশনাল বিষয় আছে। একজন যিনি কেন্দ্রীয় নেতৃত্বে থাকেন, তাকে যেভাবে দায়িত্ব পালন করতে হয় 24/7,
তাকে হয়তো সারা দেশে সফর করতে হয়। আরেকজন দক্ষ পুরুষ থাকার পরে হয়তো নারী সেকেন্ড ইন কমান্ডে থাকছেন, ওইখানে যাচ্ছেন না। এটা তো সংবিধানে কোথাও লেখা নাই। তাহলে আপনি আমেরিকাকে প্রশ্ন করেন না, আপনি আমার দেশের আর 10টা দলকে প্রশ্ন করেন না। আপনি ছাত্রলীগের নেত্রী কখনো, কেন্দ্রীয় সভাপতি কখনো একটা মেয়েকে দেখবেন আগামী 20 বছরে কিংবা গত 25 বছরে কখনো দেখেন না, নাই। ওটা তো আমরা পারসেপশন তো বলতে পারি, কিন্তু মানে না, এখানে সাংবিধানিকভাবে তো functional কোনো বাধা নাই, কোনো বাধা নেই। সাংবিধানিকভাবেও কোনো বাধা নাই, কিন্তু যে কারণে ওখানে হচ্ছে না এটাকে যদি আমি স্বীকার করি, তো আপনি আমাকে ব্লেম করতে পারেন যে আপনি এটাকে আলোতে নিয়ে আসছেন আর অন্যরা কেউ আলোতে আনছে না। এটাই পার্থক্য। ধন্যবাদ মার্জিয়া মমতাজ। আরেকটি প্রসঙ্গে যাই, সেটি হচ্ছে খুবই সাম্প্রতিক আপনার একটি মন্তব্য নিয়ে হচ্ছে যে সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে আলোচনা এসেছে, সেটি হচ্ছে যে চাঁদাবাজি জাকাতের থেকে ভালো। এই 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 যে কি প্রসঙ্গে এই মন্তব্যটি আসলো এবং এই বিষয়ে আপনার ব্যাখ্যাটা একটু শুনতে চাই নীরুল ইসলাম মনি। এটা আরেকটা দুঃখজনক অধ্যায়। আমি যে কথা বলি, আমি না শুধু, আমার মতো আরো অনেকেই এই যে ফটো কার্ড বলে যে একটা লাইন, 3টা শব্দ 4টা শব্দ দিয়ে একটা লাইনটা দিয়ে সারাদিন চালিয়ে দেয়। না, এটা কিন্তু আগে এবং পরে যে কথাগুলো জি। সেগুলো কিন্তু বলে না, তারা তাদের এই বটবাহিনীরা তারা তাদের প্রয়োজনে করে। আমি আপনাকে বলি, আমি সেই দিন যিনি জামাতের ছিল আমার সাথে খুব বাজেভাবে বলছিল যে বিএনপি চাঁদাবাজ, বিএনপি হাওয়া ভবন, বিএনপি এই সেই অনেক কিছু বলছিল। তো বলার একটা পর্যায়ে আমি বলেছিলাম যে চাঁদাবাজ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ, শাস্তি, কিন্তু শাস্তিটা যখন মানুষের হয়ে যায়, শাস্তি পাওয়ার পরে তখন তো তার ওই জায়গাটাই সে পরিষ্কার থাকে। শাস্তি, আপনি শাস্তি ভোগ করেছেন, লাইক আপনি একটা চরম অপরাধ করেছেন, আপনি 10 বছর জেল খেটেছেন, তারপরে তো আর আপনি শাস্তির মধ্যে পড়েন না। বাট আপনারা যারা এই যে জাকাতের টাকা দিয়ে A to Z জামাত চলেন, জাকাতের টাকা দিয়ে, জাকাত কাদের জন্য? ইসলাম 5টা স্তম্ভের একটা স্তম্ভ হচ্ছে জাকাত। হ্যাঁ, সেই জাকাতটা হচ্ছে ধনীদের টাকা গরিবরা ব্যবহার করবে, এটা গরিবের অধিকার, এটা কিন্তু দয়া না, দান না, এটা অধিকার। কিন্তু ধনীর টাকা যদি ধনী ব্যবহার করে, ধনীর টাকা যদি রাজনীতিতে ব্যবহার হয়, ওটা কিন্তু গরিবদের জন্য, রাজনীতির জন্য না জাকাতটা। কিন্তু এই যে আমি স্পষ্ট বলেছি যে আপনারা বিভিন্ন মানুষের চাকরি থেকে 5%, ব্যবসা থেকে 5% মাসে, নট বছরে, এই যে নেন বাধ্যতামূলক, এটা কি, এটাকে কি বলে? এই টাকাটা আপনারা ব্যবহার করেন, বিভিন্ন ব্যাংক বানান, হাসপাতাল বানান, বিভিন্ন পরিবহন বানান, বিভিন্ন কিছু বানান, আপনারা নিজেরা খান, আপনাদের একদম খোদ আমির থেকে শুরু করে আপনাদের যে কোনো গাড়ির তেল থেকে শুরু করে, গাড়ি থেকে শুরু করে সব কিছুতে ব্যবহার হয়। এটা কি ভালো কিছু? আপনার জাকাতটা ব্যবহার হচ্ছে কোথায়? সেই জায়গাটার কথা বলেছি যে এটা আরো খারাপ কিছু। এটা তো ধনীর জন্য জাকাত না, তাহলে তো কারো জাকাত দেওয়ারই দরকার পড়ে না। আপনি ধনী মানুষ, আপনি জাকাতের আপনার উপর ফরজ, বাট আপনি নিজেই যদি জাকাত খান, আপনার দিবেন কারে? তো এই যে মানুষের কাছ থেকে যে নিচ্ছেন, আমি তার একটা প্রমাণ দেই যে আপনার মাসুদ নিজে বলেছে, আমি এই কথা বলেছি, সে আমি দেখেছি তার ফেসবুকে সে পোস্ট দিয়েছে। মাসুদ নিজেই একখানে বলেছেন যে 5,000 টাকা চাইলে পাওয়া যায় না, অথচ বউ অসুস্থ, হাসপাতালে 2 লাখ টাকা খরচ করে। এটা কিন্তু আমার কথা নয়, সব জায়গায় এরকম অনেক কথা আছে। তো আপনার তারা বাধ্যতামূলক এই টাকাগুলো মানুষের কাছ থেকে নিয়ে বাধ্যতামূলক তারা অন্যায়ভাবে অনেক কিছু অন্যায়, এটা অন্যায়, কারণ টাকাটা অন্যায়। জামাতের কর্মীরা যদি জামাতকে স্বইচ্ছায় এই চাঁদা দেয়, তাহলে অন্য রাজনৈতিক দলের সমস্যা কেন হবে? অন্য রাজনীতির সমস্যা নাই, এইখানেই তো কথাটা। কারণ এইখানে আপনি এটার কোনো আইন নাই, এইখানে কোনো আইন নাই যে জাকাতের টাকা গরিব না খায়, ধনী খাইলে আর 5 বছরের জেল হবে। কিন্তু যারা ধর্মের রাজনীতি করে, ধর্মের তো একটা আইন আছে, কার জন্য প্রযোজ্য, কার জন্য প্রযোজ্য না, কার জন্য হালাল, কার জন্য হালাল না। আমি সেই কথাটা বলার চেষ্টা করেছি এবং সেটার সঙ্গে বলেছি যে চাঁদাবাজ, তারা যে বলছে চাঁদাবাজ যদি শাস্তিযোগ্য অপরাধের শাস্তি ভোগ করে, আর যারা টানা জাকাত খাচ্ছে ধনী মানুষ হয়ে, একদম আমির উমরা হয়ে, একদম নায়েবে কি সেক্রেটারি জেনারেল হয়ে, তারা যখন খাচ্ছে এবং তাদের দল চলছে জাকাতের উপর, এটা আপনি টাকা দিবেন, আপনি এটা কি টাকা? কেউ কি নিজে থেকে টাকা দেয়? এগুলো জাকাতের টাকা। যে আপনার বক্তব্যের আপনার ব্যাখ্যাটি পরিষ্কার আপনার বিষয় হচ্ছে। মার্জিয়া মমতাজ, আপনি কিছু বলতে চান এই বিষয়ে? আমার কাছে এই বিষয়টা খুবই দুঃখজনক এবং আমার মনে হলো যে এটা নিকৃষ্টতম একটি অপবাদ।
সম্ভবত এটার উৎসে হচ্ছে সম্ভবত আপাই ব্যাপারটা জানেন না। আমি আপনার মাধ্যমে যারা আমাদেরকে শুনছেন, আমরা আর 2 মিনিট সময় ঠিক পাবো। আছে, জি, তাদেরকে জানাচ্ছি যে জাকাতের ম্যানেজমেন্টটা জামাত জাকাত কালেকশন করে এবং জাকাতের যে 8টি খাত আছে সেটা ছাড়া একটি পয়সা কোথাও ব্যবহার করা হয় না। আমি আমার বাবা মাকে সবসময় দেখেছি এবং আমরা যেখানে সংগঠন করি সেখানে ইউনিট থেকে থানা থেকে জাকাতের ব্যাগটাই আলাদা থাকে। জাকাত আমরা কালেকশন করি এবং সেটা জায়গা মতো পৌঁছে দেই এবং আমি গ্যারান্টি দিয়ে আপনাকে বলতে পারবো 100% গ্যারান্টি যেটা এটা ছাড়া আর কোথাও ব্যবহার হয় না। তাহলে জামাত চলে কি দিয়ে? কর্মীদের পয়সা দিয়ে। হ্যাঁ, এখানে মোটিভেট করার জন্য মাসুদ ভাই একটা কথা বলেছেন এক জায়গায়, সেটা আলাদা কথা। আপনি বলেন একটা জায়গায় চাঁদা না পেয়ে দোকানদারকে দোকান থেকে ব্যবসায়ীকে বের করে এনে পাথর দিয়ে মেরে তার মাথা ফাটিয়ে সেইখানে মেরে ফেলা হলো। একটা ফৌজদারি অপরাধ শুধু না, নিকৃষ্ট ধরনের ফৌজদারি অপরাধ। সেটাকে আপনি তুলনা করছেন একটা দলের কর্মীরা স্বেচ্ছায় পয়সা দিয়ে তার দল চালাচ্ছে এটার সাথে। আমার মনে হয় আপনি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে কিছু বোঝেন না, আমার মনে হয়। আমি আবার ওই কথাটা নিয়ে বলছি না, আমি বলছি জামাতের ফিনান্সিয়াল সিস্টেম নিয়ে আর একটু জানা দরকার, তারপরে মন্তব্য করা দরকার। জি, আপনার কাছেই একটি প্রশ্ন, মানে যেমন এটা লাস্ট 1 মিনিটের উত্তর দিতে হবে। জি, সেটি হচ্ছে যে এই আমরা গণমাধ্যমে আসছে যে আসন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে জামাত এবং এনসিপির মধ্যে এক ধরনের টানাপোড়েন তৈরি হওয়া শুরু হয়েছে। আসলে কি তৈরি হচ্ছে? আসলে কি কোনো এই জোটের ভাঙন কি আমরা সামনে দেখতে পাচ্ছি নাকি? আমরা কিন্তু এটা আগেও বলেছি যে জামাত এবং এনসিপি যে জোটটা করেছিল সেটা 26-এর সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। আগামী নির্বাচনেও তারা আমাদের সাথে থাকতে পারবে এরকম কোনো আলাপ তাদের সাথে হয়নি। যদি তারা যোগ্য প্রার্থী দিতে পারেন তাহলে তারা অবশ্যই স্বাধীনভাবে প্রার্থী দিবেন। এখানে আমি জোটের ভাঙনের জায়গা দেখছি না। জোটের এমনিতেই কাজ ছিল জাতীয় সংসদে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, সেটি সফলভাবে শেষ হয়েছে। তো আগামী নির্বাচনে যেটাকে তারা সুবিধাজনক মনে করবেন তারা সেটাই করবেন। জি, ধন্যবাদ। মনিয়াপা, আমাদের কাছে একেবারে সময় নেই, যদি 20 সেকেন্ডে আপনি বলেন যে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো, বিজেপি সেখানে জয়লাভ করেছে, সেটি বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্ক সেই সম্পর্কের মধ্যে কী ধরনের প্রভাব ফেলতে পারে? একেবারেই সংক্ষেপে, আমরা শেষ করতে হবে। দেখেন, আমি তার আগে একটা লাইন বলি। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কথা বলেছেন মার্দিয়া। তারা যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এত ভালো একদম বুঝে, সময় নেই কিন্তু। আমি শেষ করছি, এত ভালো বুঝেন, এটা তো জনগণকে বুঝাতে হবে। তারা কেন বুঝান না জনগণকে যে আমাদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এই 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 দিস অ্যান্ড দ্যাট? এটা ক্লিয়ার করলে এই ধরনের প্রশ্ন আসতো না। তো আর বক্তব্য বিকৃত যারা করে তারা পৃথিবীতে ইতিহাসের সবচেয়ে ঘৃণিত ব্যক্তি, সবচেয়ে অপরাধী, মেন্টাল অপরাধী এরা। তো এদেরকে ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নাই। আর আপনি যেটা বলেছেন, কলকাতা বা পশ্চিমবঙ্গ বাংলাদেশে একেবারে এক লাইনে কিন্তু আপনার কূটনৈতিক সম্পর্ক যে আগের মতোই থাকবে, এটা বাংলাদেশের বর্তমান সরকার বলেছেন। কূটনৈতিক সম্পর্কের কোনো পরিবর্তন হবে না। ব্যক্তিগত যদি কেউ কোনো, যেমন মমতার সাথে বেশিরভাগ মুসলিম ছিল, বিজেপি মুসলিমদেরকে অপছন্দ করেন, কিন্তু আপনি দেখেন একটা দল কিন্তু প্রত্যেকটা বর্ডার এরিয়ায় তারা পাস করেন, তাদের সঙ্গে কিন্তু একটা লিয়াজু ওইখানে ওরকম আছেন। তো এই যে যারা এইবার ভোট দেয় না মমতাজকে, তারা তো জেনে বুঝেই করেছেন এই কাজ। ধন্যবাদ ইসলাম মনি। এই ছিল আজকের সম্পাদকীয়তে। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।